আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাছাড়া বড় ফুপুর বাড়িতে গেলে তো ফুপু একটু একটু ভালোবাসলেও বড় ফুপা কেমন কইরা? পদ্মর চোখের কড়া চাহনিতে চারু কথা থামিয়ে ফেলে। মজিদ ব্যাপারী নূরজাহান বেগম বুঝে উঠতে পারে না দু বোনের নীরব ইশারা। পদ্মর বাপ, তোমার মেয়েরা যাইতে নারাজ, যেহেতু আর কিছু কনের দরকার নাই, আল্লাহ সহায় থাকলেই হইব। মজিদ ব্যাপারী উদাস চোখে স্ত্রীর পানে চেয়ে হাসি মুখে বলে, তোমার মনে আছে পদ্মর মা, আমার এই বড় মাইয়ার জন্মের সময় কি দিন গেছে? আজ দেখো সেই মাইয়া কত বড় হইয়া আমাগরেই আগলায় রাখতেছে। চারু আগ্রহের সময় জিজ্ঞেস করে, কেন আব্বা, কি হয়েছিল? মজিদ ব্যাপারী দুই মেয়ের মাথায় হাত বুলিয়ে অতীতের স্মৃতি চারণ করে। আম্মাজানের যখন দুনিয়া আলো দেখার সময় হলো, তখন আমরা পাগলের মতো ছুটছি তোমার মারে নিয়া। আব্বা, আমি আর তোমার ফুলবানু দাদি তোমার মারে সদরে নিয়ে যাইতা ছুটা ছুটি, নৌকা পাই না, এদিকে ভরা বর্ষা, বাদলের পানিতে গাং বইরা উঠছে। তোমার মায়ের আর্তনাদে আমার দম বন্ধ হয়ে আইতেছিল। আল্লাহ আল্লাহ করতে করতে দেখি মনসুরের বাপ নুরু ভাই মাছ ধরা ফিরতেছে। হ্যার নৌকা দিয়া গাঙের অর্ধেক পথ পাড়ি দিতেই তোমরা ফুলবানু দাদি কয় নৌকা ভিড়াও, আর যাওনের দরকার। আমরা তো তোমার দাদির কথা হই না, ভয় শেষ। গাঙের ওপারে নৌকা ঠেকাইয়া আবার ছুটি দেই এর খোঁজে। তোমার দাদির কথা মতো মাজেদা খালা আর তার মাইয়ারে হাতে পায়ে ধরে নিয়ে আসে। এই দিন ছিল ভরা পূর্ণিমার রাত। মস্ত বড় থালার মতো চাঁদ মাথার উপর উঠা জল করতেছিল। অমন মধ্যরাতে এমন চাঁদের আলো না থাকলে বিপদে পড়া যেতাম। আব্বা, আমি নুরু ভাই পরে বৈশা আল্লাহরে মনে প্রাণে ডাকতেছিলাম। আমার শরীর কাঁপা দীক্ষা আব্বা আমারে শক্ত করে জড়াইয়া ধরেছিল। উজান দিক থেকে আসা ছোট ছোট ঢেউ যখন নৌকাডারে দুলাইতেছিল, তখনই ভাইসা আসে আমার আম্মাজানের কান্দার শব্দ। আকাশ বাতাস এক কইয়া তার কান্দ। তোমার ফুলবানু দাদি কোলে নিয়া যখন বাইরে আসে, আমি সুইটটা গিয়া কোলে নিই। দেখি আকাশে উঠা ওই চাঁদের মতন দেখতে আমার মাইয়া। ফুলবানু চাচি হাত ধুইতে গাঙে নাইমা আমারে জিগায়, মাইয়ার নাম কি রাখবি রে মজিদ? আমার জবাব দেওয়ার আগেই গাঙে ফোটা পদ্ম ফুলের লতা তার পা জড়াইয়া ধরে। ধরাইতে যায় ফুলবানু চাচি বইলা ওঠে, এই উজান গাঙে ভাষা পদ্মর লাহান, তোর মাইয়া দুনিয়াতে আইলো রে মজিদ। তোর মাইয়ার নাম হইব পদ্মলতা। দেখিস তোর মাইয়াও একদিন এই লতার লাহান সবাইরে ধইরা রাখবো, আগলাইয়া রাখবো। মজিদ ব্যাপারী থামে, তার কণ্ঠ জড়িয়ে আসে ফুলবানুর চাচির আগলায়া কথাটা মনের ভেতরে প্রশান্তি এনে দেয়। চাচির কথার যেন আজ সে সত্য রূপ দেখল। সকালের কুসুম নরম রোদ গায়ে মেখে চারদিকটা ঘুরে ঘুরে দেখছে রাহনুমা চৌধুরী। সতেজ আলোতে ছায়াতে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে ব্যস্ত সে। ঢাকা শহরের কোলাহলপূর্ণ জীবন তাকে যেন কৃত্রিম জড়বস্তু করে তুলেছিল। প্রকৃতির এমন সান্নিধ্য পেতে বেশ লাগছে তাই। Young lady, do you want to work with me? রাহনুমা চৌধুরী চিরপরিচিত কণ্ঠস্বর শুনে ফিরে তাকায়। ঘামে ভিজে একাকার হয়ে উঠেছে তার রাজ্যবিহীন রাজা। চুলগুলো লেপ্টে আছে কপালের সাথে। মুগ্ধ চোখে যতবারই সে দেখে মনে মনে আওড়ায়, একদম অবিকাল মায়ের মতো হয়েছে। বৃদ্ধা মিষ্টি হেসে জবাব দেয়, নো ডিয়ার, কিন্তু তুমি তাহমিদ দাদু ভাইকে এখন ছেড়ে দাও। ছেলেটাকে দেখো, অস্থির হয়ে পড়েছে ব্যায়াম করতে করতে। সানজিদ এক পলক চায় অদূরে তাহমিদের দিকে, অতঃপর হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, এখনো 3 মিনিট আছে, ওর জন্য পুশ-আপটা জরুরি। খেয়ে খেয়ে গোলালু হয়ে যাচ্ছে দিন দিন। ডাক্তার হয়ে স্বাস্থ্য সম্পর্কে একদম অসচেতন। বাগানে রাখা টাওয়েলটা দিয়ে মুখ মুছতে মুছতে দুটো চেয়ার টেনে আনে সানজিদ। একটাতে দাদুমণিকে বসিয়ে নিজে বসে পড়ে। আজকে আমার ব্যস্ত শিডিউল, একদম মর্নিং টু নাইট। তোমাকে সময় দিতে পারছি না আজ কোনোভাবেই। ভেবেছিলাম যে কারণে এতদূর ছুটে এসেছো, সেই কারণের মুখপাত্রীর সাথে দেখা করবো আজ। রাহনুমা চৌধুরী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, যে কারণ মানে? আমি তো তোমাকে দেখতে এসেছি শুধু। সানজিদ নিচের ঠোঁটে দাঁত রেখে বাঁকা হেসে বলে, ওকে, আমাকে তো দেখা হয়ে গেছে তোমার, তাহলে তোমার যাওয়ার ব্যবস্থা করে দিই। রাহনুমা চৌধুরী আতকে ওঠে সাথে সাথে। নাতি যে তার সুবিধার না তা যেন সে মাঝে মাঝে ভুলেই যায়। নিজের মুখভঙ্গি স্বাভাবিক রেখে গম্ভীর কণ্ঠে বলে, তুমি কি চাও আমার প্রেশার ফল করুক? সানজিদ চেয়ার ছেড়ে উঠে চলে যেতে যেতে বলে, ইংল্যান্ডে মেলোড্রামার সৃষ্টি হলেও মেয়ে মানুষ হচ্ছে তার আদি বংশধর। রাহনুমা চৌধুরী তার নাতির যাওয়ার পানে চেয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে। অতঃপর গাছে পানি দিতে থাকা নরেন বসুকে বলে, আজ বিকেলে আমাকে একটু তোমার ডাক্তারবাবুর হাসপাতালে ঘুরিয়ে দেখিয়ে আনবে তো?
রোদে পুড়ে যাওয়ায় নূরজাহান বেগম উঠানে ছড়ানো ধান তুলতে ব্যস্ত হয়ে পড়েন। এখন না তুললে বিকালে মেঘ জমতে সময় নেয় না। তুলতে তুলতেও বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যায়। আজ সকাল থেকে নূরজাহানের শরীরটা ভালো যাচ্ছে না। বেশ কয়েকবার মাথা চক্কর দিয়ে ঘুরলেও কাজের দমকে সেদিকে খুব একটা পাত্তা দিচ্ছে না। কিন্তু এখন যেন একটু বেশিই খারাপ লাগছে মাথার মধ্যে। নিজেকে স্থির করতে একটু সময়, অতঃপর ফের ধান তুলতে চারদিকটা অন্ধকার দেখে মুহূর্তেই অচেতন হয়ে পড়ে নূরজাহান বেগম। লালিকে বাঁশপাতা খাওয়াতে খাওয়াতে মাত্রই বাড়িতে প্রবেশ করছিল পদ্ম। উঠানে মায়ের পড়ে থাকা দৃশ্য চোখ পড়তেই আত্মা চমকে ওঠে তার। বাঁশপাতা ফেলে এক ছুটে মায়ের কাছে আসতেই দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে। শরীর কেমন ঠান্ডা হয়ে গেছে। পদ্ম জ্ঞান শূন্যর মতো ভাবতে থাকে সে কি করবে। চারুকে এক ডাক দিতেই ওপরের ঘর থেকে দৌড়ে আসে। দুই বোন মিলে কোনো মতে কলপারে নিয়ে গিয়ে মাথায় পানি ঢালতে থাকে। বেশ কিছুক্ষণ অতিক্রম হওয়ার পর নূরজাহান বেগমের জ্ঞান ফিরে আসলে হাঁপ ছেড়ে বাঁচে দুজনে। এতক্ষণ যেন তাদের মধ্যেও জীবন ছিল না। নূরজাহান বেগম নিজেকে ধাতস্থ করে বলে, আমি ঠিক আছি রে মা, হয়েছে, আর পানি ঢালা লাগবে না। চারু গামছা দিয়ে চুল মুছে দিয়ে বারান্দায় এনে বসায়। পদ্ম তাড়া দিয়ে বলে, মাকে রেডি করাইয়া নিয়ে আয় চারু, সদর হাসপাতালে নিয়ে যাইতে হবে। পদ্মর কথা শুনে নূরজাহান বেগম তড়িৎ গতিতে উঠে পড়ে। হাসপাতালে যাওয়ার দরকার নাই রে মা, এই দেখ আমি এখন সত্যি ঠিক আছি। তখন একটু মাথাটা কেমন ঘুরাইয়া উঠছিল তাই। পদ্ম নূরজাহানের কথা পাত্তা না দিয়ে ঘরে যেতে যেতে বলে, এক কাজ কর, তুই মাকে নিয়ে বের হ, আমি এই দিকটা সাইরা মন্টু চাচারে ডাইকা বাড়িতে রাইখা যাইতাছি। চারু মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, মা দোহাই আপনার, না করেন না। পদ্ম ঠিকই বলতেছে, আপনার একবার ডাক্তার দেখানোটা দরকার। এর আগেও তো একবার এমন হয়েছিল, তখন ঠিকই নানান বাহানা দেখায় কাটাইছেন। এবার আর শুনতেছি না। নূরজাহান বেগম উপায় না পেয়ে দুই মেয়ের জেদের কাছে হেরে যেতেই রাজি হয়। পরন্ত বিকালে গধূলি ছায়ায় পদ্মলতা হাঁটছে আপন গতিতে। ঠিক তার সামনে বেশ দূরত্বে আলতো পায়ে নরেন বসুর সাথে হেঁটে যাচ্ছে বৃদ্ধা রাহনুমা চৌধুরী। সম্পূর্ণ অজানা তিথিতে পদ্মর কাছে সে কাটা হলেও তার কাছে পদ্মলতা হলো ফুল। গন্তব্যে ও তাদের এক জায়গাতেই। শরীর তো দেখেই মনে হচ্ছে ভীষণ দুর্বল। আসুন প্রেশার মাপতে হবে। মিস আঞ্জুম আরার কথায় নূরজাহান বেগম আজ হাত বাড়িয়ে দেন। আঞ্জুম আরা প্রেশার মেপে এক পলক নূরজাহান বেগমের দিকে তাকান। অতিরিক্ত চিন্তা করে হয়তো প্রেশার হাই হয়ে গেছে অনেক, 140/90। এটা বিপজ্জনক এবং স্ট্রোক করার সম্ভাবনা থাকে। প্রেশার কন্ট্রোলের কোনো ওষুধ খাচ্ছেন কি? নূরজাহান বেগমের জবাবের আগেই পাশে দাঁড়িয়ে থাকা পদ্ম মাথা নাড়ায়। এর আগে একবার এমনটা হয়েছিল, আর আজ হলো। প্রেশারের ঔষধ খাওয়ানো হয়নি। আঞ্জুমারা স্মিত হেসে বলেন, বুঝতে পেরেছি, বাট এমনটা করলে চলবে না। আর বড় কোনো বিপদ হতে সময় লাগবে না। আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি, সেই অনুযায়ী দিক নির্দেশনা করে চলবেন। আর এত চিন্তা করা যাবে না, কেমন? ডাক্তার ম্যাডামের এত সুন্দর মিষ্টি কথা শুনে পদ্ম চারু দু বোনের বেশ ভালো লাগে। চারু মনে মনে ভবিষ্যতে সামনে বসে থাকা ডাক্তার ম্যাডামের মতো হওয়ার সংকল্প করলেও পদ্মরানী হয়তো মিসেস ডাক্তার হওয়ার ইচ্ছে পোষণ করেছিল কোনো এক আশ্বিনের সকালে। আপাতত মনের মধ্যে সেসব জমানো ভালো লাগা, ভালোবাসা অভিমানী কুয়াশার চাদরে ঢেকে গেছে সে। আঞ্জুমারা ধরতে গেলে নতুন এই সদর হাসপাতালে পোস্টিং হয়েছে 3-4 মাস হলো। বয়স 30-এর কোঠায় হলেও এখনও অবিবাহিত। নূরজাহান বেগমকে নিয়ে চারু হাসপাতালের করিডোরে বসে আছে পদ্মর অপেক্ষায়। সে গিয়েছে ওষুধ আনতে। ঘড়ি কাঁটা জানান দিচ্ছে প্রয়োজনীয় সময়ের চেয়ে বেশি সময় চলে যাচ্ছে, তাও তার বোনের খবর নেই। আজ হাসপাতালেও অবশ্য বেশ ভিড় অন্য দিনের তুলনায়। নূরজাহান বেগম ভগ্ন কণ্ঠে শুধায়, এত দেরি হয় কেন? বাড়ি একদম খালি পড়ে আছে, তাড়াতাড়ি না গেলে হয়? যা তো মা, গিয়ে দেখতো। নূরজাহান বেগমের কথায় চারুলতা দাঁড়িয়ে উঠে পড়ে। শাড়ির কুচি ঠিক করে ধীর পায়ে এগুতে থাকে সামনে। সাদা রঙের সোনালি পাড়ের স্বর্ণ মসলিন শাড়ি পরিহিতা এক নারী পেছন ঘুরে সামনে দাঁড়িয়ে থাকা এক ডাক্তার সাহেবের সাথে বেশ হেসে হেসে কথা বলছেন। ডাক্তার সাহেবটা আর কেউ নয়, পদ্মালতার সেই হুতুম পেঁচা। আড়ালে দাঁড়িয়ে এমন করুণ দৃশ্য দেখে পদ্মর ভেতরে অনলে অম্বরে যে দগ্ধ হয়ে পড়ছে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। চোখে পানি এমনভাবে টলমল করছে যেন পাতা মিললেই টপ টপ করে গড়িয়ে পড়বে। আমার বোন হয়ে যে তুই প্রেমে পড়ে এত বেহায়া হয়ে যাবি, আমার তো ভাবতেই কষ্ট লাগছে রে পদ্ম। চারুর ঠোঁটকাটা জবানে পদ্ম ঘাড় ঘুরিয়ে তাকায় বোনের পানে। চারুর দৃষ্টিও সামনের পানে সেই অজানা আগন্তুকের দিকে। নিজেকে স্বাভাবিক করার ব্যর্থ চেষ্টায় বলে, আমার বোন হয়ে তুই আমার কষ্ট বুঝতে পারছিস না চারু।
ওই বেটা হুতুম প্যাঁচা চিরকুটে কেন লিখলো না তার বউ আছে? তাহলেই তো আমি চিরকুটটা কুটি কুটি করে ফেলে দিতাম, সাদা রুমালটা নালির গোবরের মধ্যে ডুবাতাম। চারু কপাল ভাঁজ করে বিরক্তিকর স্বরে বলে, প্রেমে পড়লে মানুষ দেখি নাদান বাচ্চাও হয়ে যায়। তুই তো এমন ছিলি না পদ্ম। অন্যের বউ দেখে এমন ভাবে জ্বলছিস যেন মনে হচ্ছে তুইও তার বউ ছিলি কোনো এককালে। এসব মাথা থেকে ঝাড়, চল এবার। পদ্ম কিছু বলবে কি তার আগেই পেছন থেকে উচ্চস্বরে ভেসে আসে, হেই লতায় পাতায় মরানো পদ্মলতা, এখানে যে হঠাৎ? তাহমিদের এমন ডাক পদ্মর কান ভেদ করে সরাসরি চলে যায় সানজিদের কানে। মুহূর্তেই সজাগ দৃষ্টি ফেলে সে সামনে তাকায়, ভ্রু কুঞ্চিত করে দেখতে পায় সাদা পিলারের ছায়াতে দাঁড়ানো তার পাথর মনে ফোটা পদ্ম ফুল। অসময়ে অজায়গায় দুজন গলদে পোড়া মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে উপস্থিত দেখে সানজিদ বাঁকা হাসে। রাহনুমা চৌধুরী নাতির মুখ পানে চেয়ে সরাসরি পেছনে তাকায়। পদ্মরও চোখ যায় সে সময় সামনের দিকে, সেই নারী কায়ার দিকে। তাহমিদের ডাক যেন কেন সাড়া ফেলেনি মনে। রাহনুমা চৌধুরীকে এক পলক দেখে পদ্মর চোখ বড় হয়ে যায়। গৌরবর্ণের ছিমছাম এক বৃদ্ধা, চুলগুলো বয়সের ভারে পাক ধরে গেলেও বেশ সুন্দর করে বাঁধা, মুখটায় আভিজাত্যর ছায়া স্পষ্ট বিদ্যমান। পদ্ম আনমনে নিজে নিজে বিড়বিড়ায়, আশির বুড়ি হলাম আমি, অষ্টাদশী কন্যা হলেন উনি। চারুলতা পদ্মকে এমন উদ্ভট নামে ডাকায় তাহমিদের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। অতঃপর কনুই দিয়ে পদ্মকে গুঁতো দিয়ে জিজ্ঞেস করে, ডাক্তারের মেলা তো ভালোই লাগিয়েছিস দেখছি। সামান্য ইঞ্জেকশন দেখলে আগে ভ্যা ভ্যা করে কান্না করতি, এখন দেখি ইঞ্জেকশন দেওয়া মালিকদের সাথে তোর কারবার। চারুর কথায় পদ্ম চোখ মুখ কুঁচকে ফেলে। অতঃপর আলতো হাসার প্রয়াসে তাহমিদকে উত্তর দেয়, হাসপাতালে তো ডাক্তার দেখাতেই আসে সবাই, আমরাও এসেছি, আর আমার নাম পদ্মলতা। তাহমিদ চোখে চশমা ঠিক করে মুখ জুড়ে হাসি বিস্তার করে বলে, তোমার নাম পদ্মলতা সেটা আমি তোমাকে প্রথম যেদিন স্কুলে কানে ধরে দাঁড়িয়ে থাকতে দেখেছি সেই দিনই জেনেছি, বাট লতা পাতায় মোড়ানো পদ্মলতা নামটা কিন্তু বেশ ইউনিক। পদ্মলতার শুভ্র মুখ জুড়ে অমাবস্যার কালো ছায়া নামে। এই বেটা রামছগল প্রতি ক্ষণে ক্ষণে তাকে কানে ধরে দাঁড়ানোর কথা মনে করিয়ে দেয়। সে আসলে কাকে দোষ দিবে? সেদিন তার কানে ধরাটাকেই ভুল ধরবে, নাকি এই দুই আগন্তুকের অসময়ে আগমনটাকে? এক গভীর হতাশায় মোড়ানো দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছু ভাবতে পারে না পদ্মলতা। অপরদিকে চারু ঠিক মনে মনে দুয়ে দুয়ে চার মেলায়। সেদিন তাকে তার গুণধর বোন কেন জিজ্ঞেস করেছিল কানে ধরে দাঁড়িয়ে থাকার ব্যাপারটা। প্রেম ভালোবাসা জিনিসটা যে মানুষের মস্তিষ্ক খেয়ে ফেলে এতে কোনো সন্দেহ নেই তার। উদাহরণ হিসেবে পদ্মলতাকেও এগিয়ে রাখতে দ্বিধাবোধ করে না। এটা কি তোমার কার্বন কপি? আই মিন লতা পাতার কোনো বংশধর? চারুর দিকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে তাকাতেই পদ্ম চারুর দুজনের চোখাচোখি হয়। পদ্মর মনের ভিতর বিরক্তি এর চরম সীমায় পৌঁছতে হয়তো আর বেশিক্ষণ লাগবে না। একদিকে তার মনে হয় বিরহের বেদনা চলছে, সেটা নিয়ে যে একটু মন খুলে প্রকাশ করবে কষ্টটা, তাও পারছে না এই উজবুক ডাক্তারের কারণে। উল্টো বংশপরিচয়ের খাতা খুলে বসেছে। কিন্তু এই মুহূর্তে চারুর নামটা চারুলতাতে নেওয়া মানে আরও কাল বিলম্ব করা। পদ্ম ছোট্ট করে জবাব দেয়, আমার ছোট বোন। তাহমিদের পাল্টা প্রশ্ন করার মুহূর্তে সানজিদের গম্ভীর স্বর ভেসে আসে, 101 কক্ষে পেশেন্টের রিপোর্ট ডান। তাহমিদ এই মুহূর্তে নিজের কপাল চাপড়ালে হয়তো বেশি শান্তি পেত। সে যখনই একটু মেয়েদের সাথে ভাব করতে আসে তখনই এই বেটা ডাক্তার নামক মাফিয়া উড়ে উড়ে আসে বাগড়া দিতে। তার কপালে প্রেম তো দূরে থাক, বিয়ের ফুল ফোটার আগেই যে একজন এসে ছিঁড়ে নিয়ে যাবে তা সে নিশ্চিত। তাহমিদ ভেতরে ভেতরে রাগ পুষে মুখে হাসি রেখে বলে, এই তো যাচ্ছিলাম। যেতে পারো এখন। কিন্তু তাহমিদের এই মুহূর্তে ওখান থেকে যাওয়ার কোনো ইচ্ছে নেই। উপায়ন্তর খুঁজতে খুঁজতে তার চোখ পড়ে রাহনুমার ওপর। আরে সুইট দাদুমণি, কখন আসলেন আপনি? তাহমিদের দাদুমণি উচ্চারণ শব্দটা অপর পাশে থাকা দুটো মেয়ের চক্ষু চড়াক অবস্থা। নরেন বসুর বেগম সাহেবা তাহমিদের দাদুমণি দুটো মিশে পদ্মের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যত সে চেষ্টা করছে হিসাব মেলাতে ততবারই সে তালগোল পাকিয়ে ফেলছে। বন্ধুর বউ বন্ধুর ভাবি হয় জানতো, কিন্তু দাদুমণি কেমন করে হয়? সানজিদের দিকে চোখ ফেরাতে দেখে সে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে, এক হাত পকেটে ঢুকিয়ে অপর হাতের 2 আঙ্গুল দিয়ে কপাল ঘষছে। রাহনুমা চৌধুরী এগিয়ে এসে মুখে স্বভাবসুলভ হাসি রেখে জবাব দেয়, একটু আগে এসেছি। তাহমিদ উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, পদ্মলতা, উনি হচ্ছেন আমাদের এই ডাক্তার সাহেবের দাদুমণি। পদ্মর যেন আজ শুধু ধাক্কা খাওয়ারই দিন। এখন মনে হচ্ছে তার মায়ের মতো তারও প্রেশার হাই হয়ে গেছে। আচ্ছা, এখন প্রেশার মাপলে কি 200 ছাড়িয়ে যেত? ছি পদ্ম, বড় বোন নামে তুই কলঙ্ক। এতটা মাথা মোটা হতে পারলি তুই? এখন মনে হচ্ছে তোর 1 বছর আগে আমার জন্ম হওয়া উচিত ছিল। আমার কথা মতো চললে এমন ভুলই করতি না।
চুপে চুপে প্রেমে পড়লে এমন করেই নৌকা গাঙের ওপর গিয়েই ডুববে। আরও আমাকে না বলে কিচ্ছু করবে? চারুর ফিসফিসিয়ে কথা পদ্মর গায়ে কাটার মতো লাগছে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে ভাবে যে বোন তার আবডালে ঘুরে বেড়ায় চুপচাপ থাকা তার স্বভাব, সেও আজ এই দুঃসময়ে চেপে ধরেছে। আবার বড় বোনের দিকে আঙুলও তোলে। সব দোষ বুড়ো নরেন কদুর। সানজিদ রাহনুমা চৌধুরীর দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে চোখের ইশারায় বোঝায় এই সেই ফুলকুমারী। রাহনুমা চৌধুরী মুখের হাসি চওড়া করে ফেলে মুহূর্তেই। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখে তার নাতির পছন্দ করা ফুলকুমারীকে। চয়েস চেয়ে তার বরাবরই ভালো, এতে কোনো সন্দেহ নেই। একটু বয়সের ব্যবধান হয়তো কম বেশি হবে, এই তো। রাহনুমা চৌধুরী পদ্মর কাছে গিয়ে দাঁড়াতেই পদ্ম লজ্জায় মাথা নুয়ে ফেলে। কি বলা উচিত কি করা উচিত ভেবে কুল পাচ্ছে না সে এই মুহূর্তে। পদ্ম ফুল নাকি লজ্জাবতী ফুল? বৃদ্ধার কাছাকাছি দাঁড়ানোর দরুন এক মিষ্টি সুবাস নাকে ভেসে আসছে পদ্মর। ঠিক তেমনই যেন তার কণ্ঠ। মাথা তুলে তাকাতেই দেখতে পায় একদম সম্মুখে দাঁড়িয়ে আছেন তিনি। রাহনুমা চৌধুরী পদ্মর গালে হাত রেখে আদুরে স্বরে বলে, পদ্ম ফুল বা লজ্জাবতী ফুল যেই ফুলই হোক না কেন, যে বাগানে ফুটেছে সেই বাগানের মালিককেই সারা জীবনের হয়ে থেকো। পদ্ম এহেন কথার মানে ধরতে পারে না, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাহনুমা চৌধুরী এক পলক নাতির দিকে চেয়ে বলে, এখন কথার অর্থ খুঁজতে হবে না ফুলকুমারী, কাল তোমার বাবার বাড়ি গিয়ে হাতে কলমে বুঝিয়ে দিয়ে আসবো, কেমন? এখন চলি, ভালো থেকো। তাহমিদের সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কিসের বাগান, কিসের ফুল, কিসের মালিক, কিছুই তার মস্তিষ্কে ঢুকছে না। নিউরনগুলো সংকেত পৌঁছাতে হয়তো দেরি করছে তার। সানজিদ পদ্মর চোখে চোখ রেখে এক ঝলক তাকিয়ে তাহমিদের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলে, পেশেন্টকে এখানেই পাঠিয়ে দিচ্ছি তাহলে। এমন তেরা কথার পিঠে কি জবাব দেওয়া যায় ভেবে পায় না তাহমিদ। নীরবে প্রস্থান করে চলে যায় নিজ কাজে। সানজিদ অ্যাপ্রনের হাতা সরিয়ে সময় দেখে পদ্মর দিকে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, আর কিছু? পদ্ম লজ্জায় কুকরিয়া কোনো মতে মাথা নাড়ায়। সুখীর সংসার বিন্দু বিন্দু পানির কণার মতো গড়ে উঠছে ধীরে ধীরে। অভাবের সংসারে অভাব আছে ঠিকই, কিন্তু মাঝির ভালোবাসা তাকে সেই অভাবের বিপরীতে পূর্ণতা এনে দিয়েছে আকাশসম। সৎ বিশ্বাসযোগ্য ভালোবাসার দাম পৃথিবীর যে কোনো মূল্যবান বস্তুর দামকেও হার মানায়। নির্জন রাতে বাড়ির পাশে উঁচু ঢিপিটায় বসে চন্দ্রবিলাসে মত্ত দুই সদ্য বিবাহিত কপোতকপতি। পাশ দিয়ে বয়ে যাওয়া গাঙের ধারে বাধা পড়ে আছে মাঝির নৌকা। দমকা বাতাসে গাঙের কলকলানির শব্দ মনের মধ্যে দেয় শীতলতার চরম আবেশ। তোমার অনেক কষ্ট হইয়া গেছে বউ। মাঝির মুখে বউ শব্দটা সুখীর কাছে পৃথিবীর সবচেয়ে সুমধুর ডাক, যে ডাক উপেক্ষা করে চলার ক্ষমতা নেই তার। স্বামীর কাঁধে মাথা ঠেকিয়ে দৌড়াকাশে তারা গুনতে ব্যস্ত সে। মাঝির কথা কানে গেলেও জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। মৃদু বাতাসের তালে কানের পিঠের চুলগুলো আলগোছে গুজে ধীরে কণ্ঠে বলে, ছোটবেলা থেকে কোনো কিছুর অভাব ছিল না, যখন যা চাইছি তাই পাইছি। আম্মার কাছে কত কিছুর বায়না করছি, না দিলে রাইগা ভাত খাইতাম না দু এক বেলা, কিন্তু রাইতের বেলায় আম্মা ঠিকই বায়না মিটাইয়া দিত। তখন ভাবতাম আমার কাছে সব বায়নাই মেটানো যায়, ইচ্ছা কইরাই সে আমারে রাগায়। দিন যায় বড় হই, তখনও বুঝতাম না আম্মার সংসার জীবনটা কতটা কঠিন ছিল। একদিন রাইতে পদ্মর সাথে দেখা করবার জন্য যখন বাহির হই, তখন আব্বা আমার ঘর থেকে আমার কান্নার আওয়াজে পা থাইমা যায়। দরজার ভিতরে সবার চক্ষু আড়ালে আব্বা আম্মার সাথে যে কত নিষ্ঠুর ব্যবহার করতো, মারধর করতো, আমি সেদিন প্রথম বুঝবার পারলাম। আব্বার ভালো মানুষের আড়ালে যে খারাপ মানুষ লুকাইয়া আছে তা দেখা আমার ঘৃণায় গা রিরি করতো। অথচ আম্মা দিনের আলো ফোটার সাথে সাথে সে সমস্ত দুঃখ কষ্ট বিসর্জন দিয়ে সুখী মানুষের রূপ ধইরা থাকতো। তখন নিজের কাছে নিজের খুব ছোট মনে হইতো, আমি আম্মারে কত কষ্ট দিছি। কথাগুলো বলতে বলতে সুখীর কণ্ঠ রোধ হয়ে আসে। নিজেকে সামলিয়ে ফের বলতে থাকে, বাইরের দুনিয়া সবাই জানে আমার আম্মা খুব সুখে শান্তিতে আছে, জানবই না কেন? ভালো ঘর, ভালো শাড়ি কাপড়, বাড়িতে এত শত কাজের লোক, শুধু রান্নাবাড়ি করা আর খাওয়া, সর্বসুখে সম্পূর্ণ সে। কিন্তু সে ভালো থাকার আড়ালে তার যে কত কষ্ট হতো, কত হাহাকার নিজের মধ্যে লুকাইয়া রাখতো, তা কেউ জানতো না। আমার আম্মা আজও কিন্তু সুখে নাই, আর না আছে তার প্রতি স্বামীর বিন্দুমাত্র ভালোবাসা। সখী কাঁধ তুলে মাঝির পানে চেয়ে বলে, সবাই আমার বিপক্ষে চইলা গেলেও আম্মা কেন চায় নাই জানো? আম্মা আমার ভালো থাকাটাই সবসময় চাইছে, অর্থ সম্পদ চায় নাই। মঞ্জুর সুখীর চোখে পানি মুছিয়ে দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, ভুল হয়েছে বউ, আর কমু না। আমরা দুইজনে মিলা আমাগরে নতুন সংসার ভালোবাসা দিয়া গড়াই নিব। একদিন দেখো ঠিকই আমাগরে এই অভাব কষ্ট দূর হইব। সুখী সরল কণ্ঠে বলে, তোমার বউ শুধু তোমার এই ভালোবাসা আর বিশ্বাসটুকুই চায় মাঝি। আজ শুক্রবার।
পদ্মলতার কাছে দিনটা আজ ঘরবন্দি বলা চলে। সকাল দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, তবুও বৃষ্টি থামার কোনো অবকাশ নেই। ঝুম বৃষ্টি আকাশ হতে বর্ষণ হচ্ছে অবিরাম ধারায়। পশ্চিমের আকাশ ঢেকে রয়েছে কালো মেঘের ছায়াতে। পথঘাটও হয়ে উঠেছে কাদাতে একাকার। নূরজাহান বেগম একটু আগেই শুয়েছেন, এতক্ষণ হয়তো ঘুমিয়েও পড়েছেন। শরীরটা আগের চেয়ে একটু ভালো হলেও দুর্বলতার রেশ এখনও পুরোপুরি কাটেনি। স্বামী দুই মেয়ের কঠিন হুঁশিয়ারিতে সে আপাতত সংসারের কাজকর্ম থেকে ছুটিতে আছেন। জানালা থেকে আসা ম্লান আলোতে চারুলতা ডুবে আছে তার বইয়ের জগতে। লম্বা কালো চুলগুলো পিঠ বেয়ে ছড়িয়ে পড়ে আছে অনাদরে অবহেলায়। সমস্ত ধ্যান জ্ঞান তার বইয়ের মধ্যে সীমাবদ্ধ। বাইরের অমোঘ বর্ষণও যেন তার মনে সাড়া ফেলতে পারছে না। বারান্দায় বসে বৃষ্টির টুপটাপ পানি ধরতে ব্যস্ত পদ্মলতা। হাতের ভাঁজে বৃষ্টির প্রতিটা ফোঁটা তার মনে প্রাণ এনে দিচ্ছে শীতলতার শিহরণ। আনমনে ভেবে চলেছে গত 2 দিনে ঘটে যাওয়া বিবাহ বিভ্রাটের ঘটনা। ইশকি লজ্জা, হুতুম পেঁচা ডাক্তারটাকে নিয়ে কি সব আজে বাজে বকেছিল সে। নিজের দাদুমণিকেই ধুর, পদ্মলতা আর কিছু ভাবতে পারে না। লজ্জার প্রজাপতিরা ডানা মেলে তাকে জাপটে ধরেছে। পদ্ম আনমনে ভাবতে থাকে কাল বৃদ্ধার বলা কথাগুলো। তখন বোধগম্য না হলেও ধীরে ধীরে বুঝতে পেরেছে সে আসলে কি বুঝিয়েছেন। কিন্তু একজন মানুষকে ভালোভাবে না চিনে, তার সম্পর্কে না জেনে এভাবে এগুনোটা তো ঠিক না। পদ্মার মনে আকাশে উড়ে চলা কালো মেঘের ছায়াগুলো এসে ভিড় জমায়। সে গ্রামের অতি সাধারণ ঘরের মেয়ে। পড়াশোনা ধরতে গেলে শূন্যর কোঠায়। না পড়লে হয় না জন্য মনের বিরুদ্ধে জোর জবরদস্তি করে পড়তে হয়। কিন্তু উনি শহরের একজন প্রতিষ্ঠিত ডাক্তার। ওনার পরিবার আত্মীয় স্বজন সব হয়তো বড়লোক ঘরের। তাদের চাওয়া পাওয়া হয়তো অনেক উচ্চধারার। সেইখানে পদ্মের মতো এত সাধারণ মেয়ে নিতান্তই বিমানান তাদের কাছে। তবে কি ভালো লাগা ভালোবাসাগুলো প্রকাশ করা ভুল হয়ে গেল? কিন্তু ভালোবাসা যে মানে না কোনো বাধা। ভাবি সাহেব আছেন নাকি বাড়িতে? ও ভাবি সাহেব। পদ্মার ভাবনার জগতে সমাপ্তি ঘটে কালো মিয়ার বেসুরো চিৎকারে ডাকে। চোখের পলক ঘুরিয়ে দেখে 32টি পাটি বের করে থাকা কালো মিয়া দুটো সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির। বৃষ্টির দিনে এমন অসময়ে এদের দেখে কপাল কুঁচকে যায় পদ্মলতার। বিরক্তির সুরে বলে, আজে বাজে ডাকবেন না কইলাম। কোন জন্মে আপনার ভাইয়ের লগে আমার বিয়ে হয়েছিল? কালো মিয়া মুখে বিদঘুটে হাসি টেনে বলে, এতদিন হয় নাই ঠিকই, তয় আজই হইয়া যাবেন। আমাগো সবার ভাবি। এই ধরেন ওস্তাদ আপনার লেগা কত কিছু সাজনের তা পাঠাইয়া দিছে। এই বৃষ্টিতে ভিজা সব লইয়া আইছি। ওস্তাদের বিয়া বইলা কথা। পদ্মার মনে দপ করে আগুনের শিখা জ্বলে ওঠে। কিছু বলা হয় না যেন চামচাগুলোর বেহায়াপনা দিন দিন বেড়েই চলেছে। জাতমতো শিক্ষা দেওয়াটা উত্তম হয়ে পড়েছে। সেসব আবর্জনা নিয়ে আইলেন, সোজা এই পথ দিয়া নাইমা চইলা যান। বেশি বাড়াবাড়ি করবেন তো ঠ্যাং ভাঙ্গা হাতে ধরাই দিমু। পদ্মর তেজ মাখানো কথা শুনে কৌতুকের মতো শুনতে লাগে 3 চেলাপেলার কাছে। রতনচেলা বিদ্রুপ মাখা স্বরে বলে ওঠে, ওস্তাদের তেজের চেয়ে দেখি ভাবি সাবিরই তেজ বেশি। ওস্তাদের তো কষ্ট হয়ে যাইব। এহেন কথায় কালো মিয়া সহ সাঙ্গপাঙ্গরা হাসিতে ফেটে পড়ে। এমন উচ্চ হাসির রোল কানে গিয়ে বাজে চারুর। বইটা বন্ধ করে ধপ করে উঠে দাঁড়ায়। চুলগুলো কোনো মতে হাত খোপা করে বেরিয়ে আসে ঘর থেকে। মায়ের ঘরে একবার উকি দিয়ে দেখে ঘুমিয়ে আছে। তার মানে এখনো কানে শব্দ যায়নি। চারুকে বারান্দায় আসতে দেখে কালো মিয়া লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে বলে, বিয়ান সাহেবা আইসে দেখি। আপনার দেহার লেগা মনটা ছটপট করছিল খুব। এখন জানি মনটা ঠান্ডা হইল। চারু কোনো প্রতিউত্তর না করে পদ্মর কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, মা এখনো ঘুমায় আছে। তার কারণে আবার যদি এসব যায়, প্রেশার বাইরে যাবে। তাড়াতাড়ি বের করে দে এসব চামচাগুলারে। পদ্ম কোমরের শাড়ির আঁচল গুজে বারান্দায় রাখা কাঁচি হাতে নিয়ে নেমে পড়ে বৃষ্টির মাঝে। খুব ভাবি ডাকার শখ? হ্যাঁ, খুব বেআইন দেখতে ইচ্ছে করে তোদের? হ্যাঁ, আর যদি একটা উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বের করছিস তো কাঁচি দিয়ে গলা নামাতে আমার সময় লাগবে না। পদ্মর অগ্নিমূর্তি আর হাতের ধারালো কাঁচি দুটোই বেশ ভরকে দেয় 3 জনকে। বৃষ্টির দমকে যেন পদ্মর আগুন রাঙা চোখ নেভাতে অক্ষম। এমন তেরে আসতে নিলে পিছু হটতে বাধ্য হয় কালো মিয়া আর 2 চেলা। মেয়ে যে বিন্দির মরিচের মতো তা তারা ভালো করেই জানে। বরং কাঁচি দিয়ে গলা কাটতেও যে আটকাবে না তাও প্রায় নিশ্চিত। তোরা তো তেজ থাকবো না রে পদ্ম। বিয়াটা হইয়া নিক, আলাদা আলাদা করে হিসাব মিটামো। আসতাছি আবার। কথাগুলো বলতে বলতে গামছা গলায় পেঁচিয়ে হাঁটা ধরে কালো মিয়ারা। পেছনে রেখে যায় আসন্ন বিপদের কোনো অশনি সংকেতের বার্তা। পদ্ম কাঁচি হাতে থেকে উঠানে ফেলে উদাস পানে আকাশের দিকে চায়। মনের ভেতরে কেমন যেন কুডাক নির্বিচারে ডেকে যাচ্ছে। এই শকুনের দলগুলো উঠে পড়ে লেগেছে সব শেষ করতে। বৃষ্টির ফোঁটা তার চোখ মুখ জুড়ে অবাধে বিচরণ করছে। সৃষ্টিকর্তার উদ্দেশ্যে মনে মনে আওড়ায়, তুমি শক্তি দিও আল্লাহ।
চারু নিস্তেজ ভঙ্গিতে বোনের দিকে তাকিয়ে থাকে, কিছু বলার মতো ভাষা খুঁজে পায় না। এ লড়াইয়ে সে এক অঘোষিত নারী যোদ্ধা যে তার আব্বার কাছে ছেলের অভাব ঘোচাতে সদা তৎপর। হ্যাঁ রে চারু, মন্টু চাচা বাড়িতে নেই? চারু অবাক স্বরে বলে, মন্টু চাচারে আমি জানলা দিয়ে একটু আগে ঘরে ঢুকতে দেখছি। চাচার ঘরের সামনে দিয়েই তো এই সামচার আসছে, তাইলে বাইর হলো না কেন চাচা? সে তো জানে আব্বা বাড়িতে নাই। চারুর কথা পদ্ম বাঁকা হাসে, ফের আকাশপানে চেয়ে দুই হাত মেলে বলে, দুনিয়াটা সত্যি আজব কারখানা। মানুষ রং বদলায় লোভে, পশু পাখি রং বদলায় আহারে। আমার মতের বিরুদ্ধে গেলে সেটার ফল কিন্তু ভালো হবে না। তোমার অতি আদরের নাতিকে বোঝাও এমন সিদ্ধান্ত নেওয়ার আগে যেন ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। রাহনুমা চৌধুরী ফোনের ওপাশে তার ছেলের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে। এটা যে তার নিজের পেটের ছেলে মাঝে মাঝে ভাবতে অবাক লাগে। অর্থবিত্তের জোয়ারে ভেসে গেছে অনেক দূরে, প্রফিট ছাড়া সে তার জীবনে কোনো কিছুকেই গুরুত্ব দেয় না। রাহনুমা চৌধুরী শান্ত কণ্ঠে বলে, তোমার কি মনে হয় না তোমার ছেলে তোমার কথা শুনতে বাধ্য? যে ছেলেকে তুমি 13 বছর থেকেই নিজের কাছে ধরে রাখতে পারোনি, কখনো বাবা ছেলের সম্পর্ক গড়ে তুলতে পারোনি, বলতে কষ্ট হচ্ছে তবুও বলছি, সে তোমাকে বাবা হিসাবে মানেই না। এখন তার জীবনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তোমার হস্তক্ষেপ করাটা যৌক্তিকভাবে দেখেছো কি একবারও? ফোনের অপর পাশে রায়হান চৌধুরী মায়ের কথা শুনে একটু থামে, নরম গলায় বলে, প্লিজ মা, তুমি ওকে বোঝাও। আমার কোটি টাকার প্রজেক্ট লসের খাতায় ডুববে, লিজাকে আমি কি উত্তর দেব মা? রাহনুমা চৌধুরী কণ্ঠে কঠোরতা এনে শুধায়, লিজাকে কথা দেওয়ার আগে তুমি তোমার ছেলের থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করনি কেন? এটা তোমার ভুল। তুমি ম্যানেজ করো। বাবা হিসাবে তোমাকে শুধু জানানোর প্রয়োজন ছিল, সেটাই করেছি। দয়া করে তোমার লাভ ক্ষতির হিসাব আমার নাতির জীবনে আনতে যেও না। সে যে সুবিধার মানুষ না, সেটা কিন্তু তুমি ভুলে যেও না। রাহনুমা চৌধুরী নিজের মেজাজ সপ্তম আকাশে চড়িয়ে জবাব দেয়, তবে আমিও কিন্তু আমার আঙ্গুল বাঁকাতে ভুল করব না। তোমার আদরের নাতিকে বাগে আনতে যা কিছু করতে হয় তা করতে আমার হাত কাঁপবে না মোটেই। ফোন কাটার শব্দে রাহনুমা চৌধুরী কান থেকে ফোন নামিয়ে ফেলেন। বাবা ছেলের এই নীরব যুদ্ধের আসল সাক্ষী হচ্ছেন তিনি। এত শত চেষ্টার পরেও বারে বারে ব্যর্থ হতে হতে সে ক্লান্ত। বয়সের ভার তাকে নুইয়ে না ফেললেও ছেলে নাতির চিন্তা তাকে একদম কাবু করে ফেলেছে প্রতি মুহূর্তে। ঘড়িতে বেজে সন্ধ্যা 6টা, প্রায় আরেকটু পরেই বের হবে তারা। সঞ্জিত কোনো এক কাজে বের হয়েছে সেই বিকেলে। তুমুল বৃষ্টিতে তার ফেরার নামগন্ধ নেই। বৃদ্ধা বেলকনিতে দাঁড়িয়ে পথ চেয়ে থাকেন আনমনে। বাপ ছেলের এই দ্বন্দ্বে নতুন করে যুক্ত হচ্ছে ফুলকুমারী আর লিজা। আর যাই হয়ে যাক, সঞ্জিতের জীবনে সে কিছুতেই আর কালো ছায়া পড়তে দিবে না। প্রয়োজনে ছেলের বিরুদ্ধে হলেও যাবে সে। কিন্তু রাহনুমা চৌধুরী থমকায় সঞ্জিতের ভয়ানক রূপের কথা ভেবে। ও ডাক্তার হওয়ার কথাটা ছিল সম্পূর্ণ মায়ের ইচ্ছাতে। ডিফেন্সের প্রতি ছিল অসামান্য ঝোঁক। ক্যাডেট জীবনে সফলভাবে পার করে বিএমএতে কমিশনপ্রাপ্ত সেকেন্ড লেফটেন্যান্ট হওয়াটা আসে হাতের মুঠোয়। কিন্তু রায়হান চৌধুরীর মিথ্যাচার তাকে হাতে রেড কার্ড পাইয়ে দেয়। ভেঙে যায় ভেতরে লালিত স্বপ্ন। সেই ভাঙা স্বপ্নগুলোকে ধীরে ধীরে জোড়া লাগিয়ে মায়ের ইচ্ছার দাম রাখে। হাসপাতালে একজন দায়িত্ববান ডাক্তারের ভূমিকা পালন করলেও হাসপাতালের বাইরে তৈরি হয় ভীষণ কঠিন রূপ। আর রাহনুমা চৌধুরী ভয় সেখানেই। সন্ধ্যা বাড়ার সাথে সাথে বৃষ্টির দমক কিছুটা কমে আসলেও বাতাসের বেগ ভালোই রয়ে গেছে। এমন অসময়ে ঝড় বৃষ্টিতে নাজেহাল অবস্থা তৈরি করে দিয়েছে জীবনমানের। বৃষ্টির মধ্যে হাটে সামান্য দু একটা দোকান খোলা ছিল বলতে গেলে। মজিদ ব্যাপারী সারাদিন কাজ শেষে হাট হয়েই বাড়ি ফিরছেন। পদ্ম বারান্দায় হারিকেন দিতে এসে দেখতে পায় আব্বাজান তার বৃষ্টিতে ভিজে জবজবে শরীর নিয়ে আসছে। পদ্ম এক ছুটে বাপের কাছ থেকে বাজারের ব্যাগ নেয় হাতে। ছাতা নিয়ে গেলে কি ক্ষতি হয় আব্বা? কন্ত এমন ভাবে ভিজলে ঠিক থাকবেন আপনি? মায়ের মতো শাসন দেখে মজিদ ব্যাপারী হেসে ওঠেন। বারান্দায় উঠে গামছা দিয়ে গাম মুছতে মুছতে বলেন, পুরুষ মানুষের জীবনটাই তো ছাতার মতন না মা। রোদ ঝড় বৃষ্টি সব সইয়া তোমা করে আগলে আর এখন লাগে। ঠিক কইছো ব্যাপারী, পুরুষ মানুষের জীবন সোজা না। জালাল মেম্বারের কণ্ঠস্বরে মজিদ ব্যাপারী ফিরে তাকায়। 1-2 নয় 8-9 জনের আকস্মিক আগমন মজিদ ব্যাপারীকে কাল হাটে জালাল মেম্বারের দেওয়া প্রস্তাবের কথা মনে করিয়ে দেয়। সত্যি সত্যি যে একদম কাজই নিয়ে উপস্থিত হবে তা যেন কল্পনার বাইরে ছিল। এসব কি তামাশা শুরু করছেন মেম্বার সাহেব? জালাল মেম্বার বিদ্রুপ হাসি হেসে জবাব দেয়, তামাশা তো তুমি আর তোমার মাইয়া শুরু করেছো ব্যাপারী। ভালোই প্রস্তাব দিলাম, ভালো লাগলো না তোমাগো। বিকেলবেলা কালোরে দিয়া সাজন পাঠাইলাম,
তাও তোমার মাইয়া দেমাগ দেখে ফেরত দিছে। এখন তাই একেবারে জামাই কাজী সব নিয়ে হাজির হইলাম। আব্বা ঘরে চলে আসেন, কোনো 2 নাম্বারই বাটপাড়ের লগে কথা কওনের দরকার নাই। ভরা মজলিসের মতো জায়গায় জালাল মেম্বারকে সরাসরি বাটপাড়ি উপাধি দিতে সামান্যতম কার্পণ্য করে না পদ্ম, কিন্তু মামার এমন অপমানে সেলিম ফুঁসে ওঠে। বেশি বারসুস দেখতেছি, তোর বাপেরে উপরে পাঠাইতে সময় লাগবো না কইলাম। জালাল মেম্বার বিষধর সাপের ন্যায় জ্বলতে থাকে, বিকৃত মুখে চোখ দিয়ে আপাদমস্তক পরখ করতে থাকে দরজার পাশে দাঁড়ানো চারুলতার দিকে। 2টা মাইয়া তো তোমার দেহি আগুনের লাহান, 2টাই দিয়া দাও না আমা ঘরে। মজিদ ব্যাপারী নিজেকে আর ধরে রাখতে পারে না, তেড়ে গিয়ে মেম্বারের পাঞ্জাবির কলার ধরে ক্রোধ মেশানো কণ্ঠে বলে, তোর এই পাপি চোখ 2টা তুইল্লা নিমু, সাহস কেমনে আমার মায়া করে দিকে চোখ দেওয়ার। জালাল মেম্বার এক ঝটকায় মজিদ ব্যাপারীকে ছাড়িয়ে নিলে উল্টো গলা চেপে ধরে, মুখে বিদঘুটে হাসি ঝুলিয়ে বলে,